হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো ইকরা যে আত্মহত্যা করেছিল, সেই ইকরার সাথে তার ছেলের শেষ কথা কি হয়েছিল, আর রিজিকের সাথে কিছু সময় শেষ সময় কাটানো ইকরার, আর ইকরার বান্ধবীর কিছু চাঞ্চল্যকর তথ্য, ইকরা কেন মারা গিয়েছিল, শেষ তার সাথে কি ঘটেছিল, এইসব নিয়ে আমার ভিডিওতে থাকছে অনেক রকমের তথ্য। তো ভিউয়ার্স, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। চলুন ভিউয়ার্স। আমার সাথে একটু কথা বলো। কি কথা? আমার মন খারাপ। কে বকা দিচ্ছে? কেউ বকা দেয় নাই, এমনি মন খারাপ। এই ভিডিওটাই ছিল ইকরার সঙ্গে তার ছোট্ট ছেলে রিজিটির শেষ ভিডিও। মায়ের কণ্ঠে ছিল গভীর মন খারাপের সুর। কার জন্য? তোমার বাবার জন্য। আসতেছে হুম, আসতেছে, মনটা তো বাবুই আসতেছে। ওরা তো এখনো আসে নাই, তাই মন খারাপ। আর 5 বছরের রিজিক তার ছোট্ট হৃদয় দিয়ে মাকে সান্ত্বনা দিচ্ছিল। আমার বাবু শুটিং করে। তাই হ্যাঁ, তোমার কাছে আসতেছে, আমার কাছে, তোমার কাছে। ওকে, ভিডিওতে দেখা যায় ইকরা বলছেন, আমার খুব মন খারাপ তোমার বাবার জন্য। আচ্ছা, তোমার বাবা আমার জন্য কি আনবে? জামা গেঞ্জি, সে জামা গেঞ্জি। আর তোমার জন্য কি আনবে? আমার জন্য একটা গাইস আলন বানানো। শিশু সুলভ সরলতা আর আমার নাম হচ্ছে গিয়ে ডাক্তার খাদিজা। যাই হোক, এখন আমরা আসল কথাটাই আসি, যেগুলো আপনারা বেসিক্যালি জানতে চান। এই কারণে হয়েছে, কারণ লাস্ট যখন ওর সাথে আমার কথা হয়েছে 10:46-এ, 10:46-এ যখন কথা হয়েছে PM সকালে, 10:46 PM তো নাই দুনিয়াতে। আচ্ছা যাই হোক, যখন কথা হয়েছে তখন পর্যন্ত আসলে ও সবই শেয়ার করে। আমরা 3 বান্ধবী, আমাদের একটা গ্রুপ আছে, ও আমাদেরকে সব শেয়ার করে। যেমন হচ্ছে 2 দিন আগে ওর মন টন যখন খারাপ ছিল, 2 দিন আগে একটা ম্যাসিভ জিনিস নিয়ে হচ্ছে গিয়ে ওদের স্বামী স্ত্রী ঝগড়া হয়। তো যখন মন টন খারাপ ছিল তখন এমনও হয়েছে যে সে ঘুমের ওষুধ খাইছে, একসাথে ঘুমাবে দেখে 3-4টা ঘুমের ওষুধ খাইছে, যে আমি এমন ঘুম দিব যাতে আমার হচ্ছে গিয়ে মানে 24 ঘন্টা কোনো ডিস্টার্ব না হয়। তো তখন ওর কাছে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, আমার যদি কিছু হয়ে যায়, ওর মোবাইলের পাসওয়ার্ডটা লিখে দিয়ে গেছে। তো আমি তখন বুঝাইলাম আমরা যে পাগলামি করিস না, ঘুমা, তো তোর এখন রেস্টটা দরকার। যাই হোক, এখন দেখা গেছে যে যেটা বললাম আর কি, যে ও সবই শেয়ার করে, যেমন এই ব্যাপারটাও শেয়ার করছে যে কি নিয়ে ঝগড়া হয়েছে। সকালবেলা যদি এমন কিছু আগে থেকেই ওর মাথায় থাকতো যে ও করবে, ও মেন্টালি ফিট না এখন, বা ওর মাথায় এগুলো ঘুরতেছে, ও কিন্তু জানাই তো, ও একটু হলেও বলতো আমার খারাপ লাগতেছে বা আমার কিছু ভালো লাগতেছে না, বা তোরা আমাকে মাফ করে দিস, যেটা আমরা নর্মালি করি। যে খুব ভালনারেবল সিচুয়েশনে গেলে আমাদের যদি ওটা করে, অল্প বয়সে আমরা সবাই কাউকে না কাউকে ভয় দেখাইছি যে আমরা বলি আমরা মাফ করে দিই এটা। ও সবসময় এরকম, মানে কিছু হলে আমাদেরকে জানাবেই, আমরা জানি না আসলে এমন জিনিস খুব কম আছে। তো যদি এরকম আসলেই ডেঞ্জারাস কিছু হতো ও সকালবেলা জানাইতো, কিন্তু বলে নাই। ও 2 দিন ধরেই বলতেছে ও নেপাল যাবে। ওই দিন যখন কথা হয়েছে তখনও সে হচ্ছে কি একটা টেক্সট দিল, আমার সাথে তো আলাদা কথা হচ্ছে, গ্রুপে টেক্সট দিল যে আমি নেপাল যাব। তো যেহেতু বিকালে ইফতার পার্টি ছিল, আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে যাই, তাকে প্রোগ্রামটা শেষ করে যা, কারণ এত মানুষের একটা প্রোগ্রাম শেষ, নর্মাল আর কোনো কিছু আর কথা হয় নাই। ওই দিন আমি যেই হসপিটালে আছি, ওনার জানাজা নিয়ে, আমাদের হসপিটালে জানাজা হয়, মানে ওনার এসব নিয়েও আমি একটু আপসেট ছিলাম, বিজি ছিলাম। তো আমি না আর এরপরে ওকে আর ফোন দিব ওই সময়টা হয়নি। এই 2 ঘন্টার মধ্যে আসলে এমন কি হয়ে গেছে আমি জানি না, যে এই মেয়েটা হচ্ছে আগের দিন ওর জিনিসপত্র, ওর শখের জিনিসপত্র যে সংসারে ও গুছাইছে, ফার্নিচার, ওর বেডরুমের ফার্নিচার, শখের ফার্নিচার এগুলা ওর বাবা কিনে দিয়েছে। ওর সংসার ও নিজে, বাবা ওর সব ফার্নিচার কিনে গুছাই দিচ্ছে, নিজের মতো গুছাইছে। এই জিনিসগুলো নিয়ে যে অন্য রুমে রাখলো, যেটা আমরা ওদের বাসায় গেস্ট রুম ছিল আর কি, যে ও আলবির সাথে এক রুমে থাকবে না। যে সবকিছু ফার্নিচার সরালো, যে বললো যে ঈদের পরে আমি আলাদা হয়ে যাব, যে কোনো জায়গায় যে উঠবো, কারো বাসায় উঠবো, নাহলে বাবা আমার কাছে চলে যাবো, বা নিজে একটা বাসা নিব। যে আগের দিন পর্যন্ত এত শক্ত ছিল যে এই মানুষটার সাথে সে থাকবে না, বা হচ্ছে কি সে নিজেকে শক্ত করতে চায়, মুভ অন করতে চায়, তার সকালে 2 ঘন্টার মধ্যে কি এমন হলো?
মানে আমাদের কোশ্চেন একটাই, আমারও জানার একটাই, যে এই 2 ঘন্টার মধ্যে এমন কি হলো, এমন কি বললো ওকে যে ও হচ্ছে গিয়ে এত ট্রিগার হলো যে নিজে স্টেপ নিল, নাকি ও স্টেপ নিল না, ওকে জেনে শুনে ও এমন কিছু জেনে গেল কিনা এই 2 ঘন্টার মধ্যে, যেটা ও হচ্ছে গিয়ে এক্সপোজ করে দিলে সমস্যা। আমার কাছে অ্যাজ এ ডক্টর আমি একটা জিনিস যেটা আমি বুঝছি সেটা হচ্ছে, আমরা ফরেনসিক মেডিসিনে পড়েছি, এটা হচ্ছে আমাদের এইসব কেসগুলোতে কিছু আমরা আলামত থাকে, হ্যাঁ, সিমটমস থাকে, যেমন হ্যাঙ্গিং কেসগুলোতে হয়। তো যেহেতু প্রথম দিন আমি দেখছি, আমি আসলে এত কিছু মাথায় ঢুকে নাই, তখন তো আসলে এত কিছু মনে থাকে না ওই শোকের অবস্থা। এই জিনিসগুলো আমি 2 দিনে খুব চিন্তা করলাম। এখন আমার এটা একটা জিনিস, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, ও ঘরের জামা কাপড় পরা ছিল না। আপনারা যদি দেখেন, একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে ওকে রিক্সায় করে নিয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন যে ওর হচ্ছে কি বাইরের সালোয়ার কামিজ পরা সুন্দর, মানে মানুষ বাইরে যেসব কাপড় চোপড় পরে, ও ঘরে তো নিশ্চয়ই সুন্দর করে সেজেগুজে নাই। কে এত ভালো কাপড় চোপড় পরে? নিশ্চয়ই ওর এমন কিছু তো একটা ও আলবি বলছে, কিংবা কিছু তো একটা হয়েছে। আমি জানি না আলবিও বলছে কিনা, আলবির পাশের মানুষও বলছে কিনা, আই ডোন্ট নো। যেহেতু ওই ছেলেটা বলছে, যে ছেলেটা ওকে নিয়ে আসছে, আলবির অ্যাসিস্ট্যান্ট উদ্ধার করছে, ওই ছেলেটা বলছে যে ওকে আলবি নাকি ফোন দিয়ে জানাইছে। তাহলে আমি ধরেই নিলাম যে আলবির সাথেই কথা হচ্ছিল। আমি ধরে নিলাম, যেহেতু বলছে তার মানে আলবি জানে, মানে আলবির সাথেই কথা হচ্ছে। এমন কি বললো, এমন কি দেখাইলো যে ওর হঠাৎ করে মনে হলো যে ওর এই দুনিয়াতে থাকা উচিত না। না হলে যে মেয়েটা এত বছর ধরে, 16 বছর ধরে একটা মানুষের সাথে আছে, 14 বছর ধরে সংসার করতেছে, ওই মানুষটার তো আজকে থেকে না। আপনারা একটা স্ক্রিনশটও দেখবেন যে 2015 সালেও একবার এরকম বলছিল। তো আজকে থেকে না, আমরা তো দেখতেছি, আমি তো দেখতেছি 12 বছর ধরে ওদেরকে, ওদের সম্পর্কের মোটামুটি শুরু থেকেই দেখতেছি আমি। ঝগড়া হয়, মিটমাট হয়, এইসব নিয়ে ঝামেলা হয়, টুকটাক জিনিস নিয়ে হয়। বাচ্চাটা হওয়ার পর ওর খুব কনফিডেন্স ছিল যে আচ্ছা ঠিক আছে, এখন বাচ্চা হয়ে গেছে, আলবি বাবা হয়েছে, রেসপন্সিবিলিটি আসছে, ওর কাজ হচ্ছে। তখন ও হঠাৎ করে অনেক কাজও শুরু করে দিল মেইন স্ট্রিমে। তো ভাবলো যে আচ্ছা এখন ব্যস্ত হয়ে গেছে, বাবা হয়ে গেছে, এখন মনে ভালো হয়ে গেছে, এখন মনে এদিক ওদিক আর ছুটবে না। আমরাও ভাবলাম আচ্ছা ঠিক আছে, মানুষের তো একটা বয়স থাকে, একটা বয়সের পরে যে মানুষ একটু হচ্ছে গিয়ে সেটেল হয়। কিন্তু না, আবার দেখা গেল 6 মাস ভালো, 7 মাস ভালো, এরপরে তো আপনারা শুনলেন বাচ্চাটা হলো 21 সালে, আর 22 সাল থেকেই ওই মেয়ের সাথে নাকি অ্যাফেয়ার। যাই হোক, প্রথম ও সন্দেহ করতো, আমরা ওকে বুঝাইতাম, আমরা বলতাম যে দেখ, মানুষ কাজ করতে গেলে সব ঝুটি নিয়েই কথা হয়, তাই না? আমরা ওকে বুঝাইছি, কিন্তু বলে না যে এত বছর ধরে সংসার করতেছে, স্ত্রী মনে খুঁচা দিয়েছে, মানে সেন্স, মানে বলে না যে মেয়েদের হচ্ছে গিয়ে একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে। ওর কোথাও না কোথাও প্রথম থেকেই ওর এই ব্যাপারটাতে ও বুঝে গিয়েছিল যে দেয়ার ইজ সামথিং রং। এতদিন ধরে প্রমাণ খুঁজবো, এর মাঝখানে অনেক কিছু হয়েছে, অনেক জায়গায় ও এটা সেটা, কিন্তু আলবি প্রত্যেকবারই বলছে যে আমরা তো কো আর্টিস্ট, আমরা তো কাজ করতে গেছি। এখন মানে ব্যাপারটা এরকম যে আসলে তোরা কাজ করতে গেছে, এখন কাজ করতে গিয়ে কি করতেছে আমরা তো জানি না, এটা তো প্রুভ করা সম্ভব না। শেষে যেটা হলো, শেষ মুহূর্তে যেটা হলো সেটা হচ্ছে, আমাকে ও ইকরা যেটা বলে গেল আমাদেরকে, সেটা হচ্ছে গিয়ে আলবি স্বীকার করেছে ওর কাছে যে হ্যাঁ, আমার মানে ওর জন্য আমার ভালোবাসা আছে, মানে ওই মেয়েটার কথা বলেছে। এখন এটা ইকরার ভাষ্য মতো বলে গেছে, একটা স্ক্রিনশট দিয়েছিল, ওই স্ক্রিনশটটা এখন নাই। মানে ইকরা আবার রেপুটেশন। প্রেমের বয়স 6 মাস আর বিয়ের বয়স 13 বছর অলমোস্ট। ভুল বলছো, প্রেমের বয়স 9 মাস। প্রেমের বয়স 6 মাস। 9 মাস, ফেব্রুয়ারি থেকে নভেম্বর। আচ্ছা একটু ক্লিয়ার করে এটা মানে কনফিউশন। আচ্ছা 6 কে উল্টালে 9 হয়, সমস্যা নেই। সো একই। অ্যানিভার্সারি কবে? অ্যানিভার্সারি 9/11 ভুলে যায়, নভেম্বরের সবসময় 11। ভুলে যায়। নভেম্বরের 11। নভেম্বরের 11 না, নভেম্বরের 9। নভেম্বরের 9, সরি। আমি আসলে ওর মানে লুকের প্রেমে পড়ি নাই, থাকে না লাভ এট ফার্স্ট সাইট, সেটা ছিল হচ্ছে ও অনেক সুন্দর গান গাইতো, সো ওর গানের প্রেমে পড়েছিলাম। আমি তো জাহির আলভির 0 day 1 থেকে ছিলাম, সো আমি তো ওকে স্টার হিসেবে দেখিনি। মানে যদি হতো যে আমি একটা নায়ক আলভিকে বিয়ে করেছি তখন হয়তো এই জিনিসটা, কিন্তু ওর এই অ্যাচিভমেন্টসটা আমাকে খুব মানে হ্যাপি করে। প্রিয় দর্শক, আজকে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য আমরা পেয়েছি এই সময়ের একজন জনপ্রিয় অভিনেতা, যে ছোট পর্দা একদম দাপিয়ে বেড়াচ্ছে। আমার সাথে আছেন জাহির আলভি। আমার সাথে আরেকজন বিশেষ মানুষ আছে, তার পরিচয়টা আসলে আমি দিব না, সেটা আলভি ভাই নিজেই দিবে। আলভি ভাই, সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন, এবং পাশে যিনি আছেন তাকে যদি পরিচয় করে দিতেন। আচ্ছা, পাশে যিনি আছেন তিনি হচ্ছে আমার সহধর্মিণী, আমার ওয়াইফ ইকরা। আর আমি ভালো আছি,
আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ। আপনি তো হচ্ছে নিয়মিত কাজ করছেন, নাটকে কাজ করছেন, সেই পাশাপাশি হচ্ছে সংসারও করছেন, তো দুইটা একসাথে কিভাবে ব্যালেন্স করছেন? যে রাধে সে চুলো বাঁধে আমার কাছে মনে হয়। সো কাজের জায়গায়, সংসারের জায়গায় আমি নিজেকে খুব ভালো ব্যালেন্সার মনে করি। আমি খুব ব্যালেন্স করে চলতে পারি লাইফে। সো আমার কাছে মনে হয় যে ইটস গুড যদি ব্যালেন্স করা যায়। ভাবির সাথে পরিচয় বা আপনাদের মন দেওয়া নেওয়া এটা কখন কিভাবে একটু জানতে চাই। ছোটবেলায় ছিল, লাইক ইট ওয়াজ ইন 2010, যখন আমাদের দুজনের বয়সী অলমোস্ট কাছাকাছি ছিল, 18-19 ছিল। বলা যায়। সো ওই প্রেমটাকেই আমরা এত দূর পর্যন্ত নিয়ে আসছি আপনাদের দয়ায়। আমি যদি জানতে চাই স্পেসিফিকলি যে আপনাদের প্রেমের বয়স কত, মানে আপনাদের যে প্রেমটা সেটার বয়স কত এক্সাক্ট? প্রেমের বয়স 6 মাস আর বিয়ের বয়স 13 বছর অলমোস্ট। ভুল বলছো, প্রেমের বয়স 9 মাস। প্রেমের বয়স 6 মাস। 9 মাস, ফেব্রুয়ারি থেকে নভেম্বর। আচ্ছা 6 কে উল্টালে 9 হয়, সমস্যা নাই। সো একই। অ্যানিভার্সারি কবে? অ্যানিভার্সারি 9/11 ভুলে যায়, নভেম্বরের সবসময় 11। ভুলে যায়। নভেম্বরের 11। নভেম্বরের 11 না, নভেম্বরের 9। নভেম্বরের 9, সরি। ওই একই 9/11। আপনাকে প্রথম প্রপোজ করেছিল নাকি আপনি করেছিলেন, কোন ব্যাপারটা কি ছিল আসলে? ব্যাপারটা দুই সাইড থেকেই ছিল। আর প্রথমে বলতে হচ্ছে যখন আমি ওকে দেখি, যখন ওর সাথে আমার পরিচয় হয়, তখন আমি আসলে ওর মানে লাশ হয়ে বের হওয়ার যে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো, তো যেই জায়গায় আমার বনিবনা হচ্ছিল না সেই জায়গা থেকে আমি ডিভোর্স নিয়েছিলাম। তোমার জামাইকে ছাড়ো, তোমার জামাইকে আমি বিয়ে করবো। তিথি প্রেগনেন্ট, তিথি আর আলু বিয়ে করছে, সে জীবনে আর সহ্য করতে পারছিল না, অনেক কষ্ট নিয়ে সে পৃথিবী থেকে চলে গেছে, আমি সবই মানলাম। বাট আমি তো তাকে গিয়ে মারি নাই, আমার রিজিকে হাত দিতে কিন্তু মানুষ, আমার যে রুটি রুজি, হ্যাঁ আমি কিন্তু আর কিছু করি না। কারণ আমি তো মিডিয়াতে ছিলাম, তো আমি প্রায় 1-1.5 বছর আগে অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম। তো সেখানে আলবি ছিল আমার ডিরেক্টর, যিনি উনি আলবিকে নিয়েছিল, আমি, আমার হাজবেন্ড আর হচ্ছে আপনার এই মেয়েটার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল। তো তখন তো আমি মেয়েটাকে চিনতাম না। তো আমার এখন মনে হচ্ছে মানে 2-2 4 4 4 8 আমি মেনে নিলাম যে তখন থেকেই তাদের রিলেশন, এই জন্য এই মেয়েটাকে সে আমার সাথেও সে মানে ইনক্লুড করছে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য। অনেকে বলে তারা রুম ডেটিং করেছিলেন, এটা কি আপনার চোখে ধরা পড়েছিল কিনা? না, আমি তো কাজ করিনি, আমার সাথে কাজ হয়নি, তো আমাদের ভিসাটা হয়নি, অস্ট্রেলিয়ার ভিসাটা না হওয়াতে আমার সাথে কাজ হয়নি, কিন্তু এই মেয়েটার জন্য অ্যাপ্লাই করা হয়েছে। আপনি তিথি তো অতীতেও এরকম এক্সপেরিয়েন্স আছে যে অন্যের জামাইকে ভাগিয়ে বিয়ে করেছে, ডিভোর্সও হয়েছে, সেম একই কাজ আবার করলো আলবির সঙ্গে। এই জন্যই তো মেয়েটার কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। আলবির চাইতে ওর শাস্তি হওয়া উচিত বেশি। ও তো একটা নষ্টামি না হলে আরেকজনের এরকম এত সুন্দর একটা বাচ্চা, তার বউ, 16 বছরের সংসার, এটা তো সে ভাঙতে পারে না, রাইট? তার সাথে তো ডিভোর্স হয় না। যদি ডিভোর্স হয়ে যেত তারপরে তুমি তার সাথেই করতা, একটা কথা ছিল। তার সাথে তো তার ডিভোর্স হয়নি, ও তো একটা নষ্টামি। এই ধরনের মেয়ে কি অন্যের সুখ চায় না? না, সে নিজে সুখ বেশি চিন্তা করে, কিন্তু নিজে তো সুখী হতে পারবে না। অন্যের সুখ কায়রা নিলে কেউ নিজে সুখী হওয়া যায় না। রিজিকের জন্য আসলে কি হবে? ছোট একটা বাচ্চা, ওর জন্য আসলে আমার মনে হয় ওর নানুর কাছে থাকাই বেটার। কারণ ওর বাবার কাছে কি শিখবে সে? বাবার কাছ থেকে কি শিখবে? সে তো নিজেরই চরিত্রের কোনো ঠিক নেই, একটা লম্পট লোক। আলবি বারবার বলছিল লাইভে যে এখন রিজিকের জন্য সে বাঁচতে চায়। এটা হলো নাটক, এটা হলো যে হয় না মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করা। এখন বাঙালি গোটা জাতিকে আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করতে চাচ্ছে। সে তো বলতেছে, তিথি বলছে যে আপনার এটা সহকর্মী, আমার অন্য কিছু না। এটা তো বলবে, চোর যখন চুরি করবে সে কি বলবে যে আমি চুরি করেছি? এটা তো বলবে। কিন্তু অনেক অভিনেত্রীদের সামনে যা ঘটেছে সবাই কিন্তু তুলে আসছে এটা করে। তাহলে এটা কি? তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত? ইকরারে আত্মহত্যার পেছনে কি আলবি দায়ী, না তিথি, নাকি আরও অন্য কোনো রহস্য আছে? আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।